হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 12 এর দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ সলিউশন চ্যাপ্টারের। আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব আদর্শ অনাদর্শ দ্রবণ কি এবং অ্যাজিওট্রপ মিশ্রণী বা কি। দেখো, আজকে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকটা টপিক খুব গুরুত্বপূর্ণ, তাই তোমাদেরকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে। আর কোথাও একটুও ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের ক্লাস। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণ সম্বন্ধে। আচ্ছা, আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণ ব্যাপারটা কিরকম দেখো। যেমন আমরা ক্লাস 11-এ পড়েছিলাম আদর্শ গ্যাস কাকে বলে, যেখানে আমরা কি বলেছিলাম আদর্শ গ্যাস কাকে বলে না, যে সমস্ত গ্যাস চার্লস এবং বয়েলস এর সূত্র মেনে চলবে তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলেছিলাম, বা যারা হচ্ছে পিভি=টি সূত্র মেনে চলে তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলেছিলাম। এক্ষেত্রে আদর্শ দ্রবণ আমরা কাদেরকে বলবো না, যে সমস্ত দ্রবণ যে কোনো উষ্ণতাতে বা যে কোনো গাঢ়ত্বতেই যদি রাওল্টের সূত্রটা মেনে চলে তাহলে তাদেরকে আমরা আদর্শ দ্রবণ বলবো। আর যারা কি করবে না, রাওল্টের সূত্র মেনে চলবে না, তাদেরকে আমরা অনাদর্শ দ্রবণ বলবো। এবার ব্যাপারটা কি, মানে আদর্শ দ্রবণ তাহলে কাকে বলে সেটা ব্যাপারটা তো বুঝতে পারলাম। কি যে সমস্ত দ্রবণ আমরা কি করতে পারবো না, তাদের যে বাষ্পচাপটা যদি আমি রাওল্টের সূত্র সাহায্যেই বের করে নিতে পারি তাহলে সেটাকে আমরা আদর্শ দ্রবণ বলবো। এবার কখন কোন একটা দ্রবণ আদর্শ দ্রবণ এর মতো বিহেভিয়ার করবে, দেখো আদর্শ দ্রবণ হতে গেলে তাকে কিছু শর্ত পালন করতে হবে। সেই শর্তটা কি, শর্তটা হচ্ছে গিয়ে ধরে নাও সাপোজ এখানে আমার একটা পাত্রে এ একটা দ্রবণ ছিল, ঠিক, আর একটা পাত্রে বি একটা দ্রবণ ছিল। এবার আমি এই দুটো পাত্রে দ্রবণটাকে আমরা কি করলাম, এখানে মিশিয়ে দিলাম। এখানে এ এবং বি দুটো দ্রবণকে আমরা এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার কন্ডিশনটা কিরকম দেখো, যখন এ দ্রবণটা ছিল তখন তার মধ্যে আকর্ষণ বল, মানে এ একে আকর্ষণ করছে, তাহলে এর মধ্যে যে আকর্ষণ বলটা আমরা এরকম বলতে পারি যে এ আকর্ষণ বল। আর যখন বির মধ্যে আকর্ষণ বল যখন কাজ করছে তখন সেটাকে আমরা বলতে পারি কি বি আকর্ষণ বল, ঠিক। এবার এই এ দ্রবণের সঙ্গে বি দ্রবণ মেশালে উৎপন্ন দ্রবণটা আদর্শ দ্রবণ হবে যদি এর মধ্যে যে আকর্ষণ বল বির মধ্যে যে আকর্ষণ বল সেটা সেম, যদি এ আর বির মধ্যে আকর্ষণ বলটাও যদি সেম হয়ে যায়। অর্থাৎ কি, এ যে বল দ্বারা একে আকর্ষণ করবে, এ যদি বি কে সেম বল দ্বারা আকর্ষণ করে বা বি এ কে যদি সেম বল দ্বারা আকর্ষণ করে, তাহলে আমরা বলবো কি না ওই যে দ্রবণটা তৈরি হবে সেই দ্রবণটা আদর্শ দ্রবণ হবে। এবং আদর্শ দ্রবণের শর্তগুলো কি, যে দেখো যদি এ কে সমানভাবে এবং বি কে যদি সমানভাবে আকর্ষণ করে, অর্থাৎ কি এ আর বি কে যদি সমানভাবে আকর্ষণ করে, তাহলে ধরে নাও আমি একটা দ্রবণ 5 ml নিয়েছিলাম, আর একটা দ্রবণ সেটা ধরে নাও 10 ml নিয়েছিলাম। এবার এই দুটো দ্রবণকে যদি মিশিয়ে দিই তাদের মধ্যে যদি আকর্ষণ বলটা সমান হয়ে যায় তাহলে কি তৈরি হবে না 15 ml, 5 + 10 অর্থাৎ কি 15 ml দ্রবণ তৈরি হবে, তাই না? তাহলে এক্ষেত্রে কি হবে, ডেল ভি মানে কি আমার আয়তনের পরিবর্তন, আর ডেল ভি মিক্সিং মানে কি যে আমি এই যে দুটো দ্রবণ তৈরি করলাম সেই দুটো দ্রবণের আয়তনের কি পরিবর্তন হলো। আগের আয়তন কত ছিল 15 ml, নতুন আয়তন কত হলো 15 ml, তাহলে এই দ্রবণের আয়তনের কোনো পরিবর্তন হয়নি, তাহলে এক্ষেত্রে ডেল ভি মিক্সিংটা কি হলো না 0। অর্থাৎ কি যে সমস্ত দ্রবণের ক্ষেত্রে ডেল ভি মিক্সিং 0 হবে তাদেরকে আমরা বলবো কি আদর্শ দ্রবণ। আর একটা জিনিস কি, দেখো এদের মধ্যে যেহেতু আকর্ষণ বলের কোনো পরিবর্তন হয়নি, যদি কোথাও আকর্ষণ বলের পরিবর্তন হয় তাহলে তার ক্ষেত্রে হিট উৎপন্ন হবে।
অর্থাৎ কি যেহেতু এদের ক্ষেত্রে আকর্ষণের কোনো পরিবর্তন হয়নি, তাহলে সেই ওই যে উৎপন্ন দ্রবণটা সেখানে তাপের বা হিটের কোনো নতুন করে হিটের উৎপন্ন বা শোষণ হবে না। অর্থাৎ কি আমরা বলতে পারি কি এদের ক্ষেত্রে ডেল এইচ, এইচ দিকে আমরা এনথালপি অর্থাৎ কি তাপকে আমরা প্রকাশ করি, তাই তো, এনথালপি। তো এনথালপি মিক্সিং ও কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। মানে এই ক্ষেত্রে কি তাপেরও উদ্ভব বা শোষণ কিছুই হবে না। তাহলে এই দুটো কন্ডিশন যদি মেনে চলে, তাহলে সেই দ্রবণকে আমরা কি দ্রবণ বলবো না আদর্শ দ্রবণ বলবো। ঠিক আছে। আচ্ছা, একই রকম ভাবে অনাদর্শ দ্রবণ তাকে বলবো। 1 নম্বর কথা তো বুঝে গেছি, অনাদর্শ দ্রবণ রাউল্টের সূত্র মেনে চলবে না। এবার যদি যদি এরকম ঘটনা ঘটে যে এর মধ্যে যে আকর্ষণ বল আর বির মধ্যে যে আকর্ষণ বল ছিল, সেই আকর্ষণ বলটা যখন এর মধ্যে বি আর এ আর বি কে যখন মিশিয়ে দিলাম, তাদের ক্ষেত্রে যদি আকর্ষণ বলটা যদি পরিবর্তন হয়, আকর্ষণ বলটা যদি পরিবর্তন হয়ে যায়, তো তাহলে সেক্ষেত্রে কি হবে, ধরে নাও এরকম ঘটনা হতে পারে যে এ আর বির মধ্যে যে আকর্ষণ বল ছিল, সেখানে নতুন যে এ আর বি দ্রবণ তৈরি হলো, এ বি কে যদি বেশি করে আকর্ষণ করে, তাহলে ক্ষেত্রে আয়তনটা কি হবে, কমে যাবে। বা এ আর বির মধ্যে আকর্ষণ বল যদি কমে যায়, তাহলে এটা দূরে দূরে চলে যাবে, মানে কি আকর্ষণটা বেড়ে যাবে, মানে আয়তনটা বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে ডেল ভি মিক্সিং কি আর 0 থাকবে, সে কিন্তু 0 থাকবে না। অর্থাৎ কি যে সমস্ত দ্রবণের ক্ষেত্রে ডেল ভি মিক্সিংটা নট ইজ ইকুয়ালস টু 0 হবে, তাদেরকে আমরা কি বলবো না অনাদর্শ দ্রবণ বলবো। আর একটা কি না ডেল এইচ, মানে সেক্ষেত্রে যদি আকর্ষণে যদি পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে হিট উৎপন্ন হতেও পারে আবার শোষণও হতে পারে। অর্থাৎ কি সেক্ষেত্রে ডেল এইচ মিক্সিংটাও কি হয়ে যাবে, নট ইজ ইকুয়ালস টু 0 হবে। তাদেরকে আমরা কি বলবো না অনাদর্শ দ্রবণ বলবো। আচ্ছা, কয়েকটা আদর্শ দ্রবণের উদাহরণ আমরা নিতে পারি। উদাহরণগুলো কিরকম হবে দেখো, যে মোদ্দা কথা কি তাদের মধ্যে আকর্ষণ বলগুলো যেন সেম হয়ে যায়। যেমন ধরে নাও আমরা এরকম একটা উদাহরণ নিতে পারি, এন হেক্সেন প্লাস এন হেপ্টেন, দুটাই হাইড্রোকার্বন, তাদের মধ্যে আকর্ষণ বল প্রায় একই রকমই থাকবে, তাহলে এটা আদর্শ দ্রবণ তৈরি করবে। একই রকম ভাবে আমরা বলতে পারি ক্লোরোবেনজিন আর ব্রোমোবেনজিন। এখন আর কি দ্রবণ নিতে পারি, দেখো উদাহরণগুলো আমাদের কিন্তু মনে রাখা দরকার, কেন উদাহরণগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে যে কোনটা আদর্শ দ্রবণ কোনটা অনাদর্শ দ্রবণ। আর কি উদাহরণ বললাম, ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, তারপরে হচ্ছে গিয়ে ইথাইল ক্লোরাইড, ইথাইল ব্রোমাইড। তারপরে আরেকম হতে পারে ইথাইল ব্রোমাইড আর ইথাইল আয়োডাইড। ঠিক আছে, মানে পাশাপাশি আছে, তাহলে তাদের মধ্যে তড়িৎদ্বন্দ্বের পার্থক্যটা খুবই কম হবে, মানে কি তাদের মধ্যে ধ্রুবীয়তার পার্থক্য কম হবে, তাই জন্য তারা একই রকমই প্রায় দেখাবে। ঠিক আছে, একই রকম ভাবে আর কি হতে পারে, আর হতে পারে তোমার হচ্ছে গিয়ে বেনজিন আর টলুইন, এটা একটা হতে পারে। আর কি হতে পারে তোমার CCl4 কার্বন টেট্রাক্লোরাইড আর সিলিকন টেট্রাক্লোরাইড, এদের মিশ্রণটাও কি হতে পারে না আদর্শ দ্রবণ হিসেবে দ্রবণ তৈরি করে। এবার আমাদের যে যত দ্রবণ প্রায় আর কি, তো তার মধ্যে কিন্তু বেশিরভাগ দ্রবণগুলোই কিন্তু অনাদর্শ দ্রবণ হিসেবেই কাজ করে, মানে আদর্শ দ্রবণের সংখ্যা খুবই কম। কেন, কেননা আদর্শ দ্রবণ হতে গেলে তো এই সমস্ত শর্তগুলো পালন করতে হবে, তাদের জন্য আকর্ষণ বিকর্ষণ বল খুবই কম থাকবেই না আর কি। তো সেক্ষেত্রে আদর্শ দ্রবণের সংখ্যাটা খুবই কম হয়। কিন্তু একটা দ্রবণ আদর্শ দ্রবণ হতে পারে যদি সেটা খুবই লঘু দ্রবণ হয়। দেখো এখান থেকে একটা কোশ্চিন হয় যে লঘু দ্রবণগুলো আদর্শ দ্রবণের মতো বিহেভিয়ার কেন দেখায়। ঠিক আছে, কেন এরকম আমরা কেন বলবো যে লঘু দ্রবণগুলো আদর্শ দ্রবণের মতো বিহেভিয়ার করবে। দেখো যদি দ্রবণটা খুব লঘু হয়ে যায়, তাহলে ওই দ্রবণের ভেতরে দ্রাবক এবং দ্রাবক মলিকুলগুলো খুব দূরে দূরে থাকবে। এবার দূরে দূরে যদি থাকে, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলটা খুবই কম হয়ে যাবে, নেগলিজিবল হয়ে যাবে। তো তাহলে কি হবে, তাদের ক্ষেত্রে ডেল ভি মিক্সিং এবং ডেল এইচ মিক্সিংটার মানও কি হয়ে যাবে, তোমার 0 হয়ে যাবে। তো তাই জন্য লঘু দ্রবণগুলো কি হবে না আদর্শ দ্রবণের মতো বিহেভিয়ার করবে।
আচ্ছা, এবার আমরা চলে আসবো কি না অনাদর্শ দ্রবণে। দেখো অনাদর্শ দ্রবণের উদাহরণটা নেওয়ার আগে অনাদর্শ দ্রবণকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এবং যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন হয় আর কি। অনাদর্শ দ্রবণটাকে আমরা এবার আলাদা করে অনাদর্শ দ্রবণকে দুই ভাগে ভাগ করব এবং তাদের ইন্ডিভিজুয়াল উদাহরণগুলো আমরা নেব। অনাদর্শ দ্রবণকে আমরা কি করব না দুই ভাগে ভাগ করব। একটা ভাগকে আমরা বলবো যে যে বিচ্যুতিটা হচ্ছে, অনাদর্শ দ্রবণ মানে কি আদর্শ দ্রবণ থেকে বিচ্যুতি হবে। এবার একটা বিচ্যুতি হতে পারে কি না ধনাত্মক বিচ্যুতি বিশিষ্ট দ্রবণ, অনাদর্শ দ্রবণ। এবং আরেকটা কি হতে পারে না ঋণাত্মক বিচ্যুতি বিশিষ্ট। ঠিক আছে, তাহলে কি বললাম যে আমাদের যে অনাদর্শ দ্রবণ আছে সেই অনাদর্শ দ্রবণ দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কি ধনাত্মক বিচ্যুতি বিশিষ্ট অনাদর্শ দ্রবণ, একটা হচ্ছে কি ঋণাত্মক বিচ্যুতি বিশিষ্ট অনাদর্শ দ্রবণ। এবার আমরা প্রথমে পড়বো ধনাত্মক বিচ্যুতি বিশিষ্ট দ্রবণ আমরা কাকে বলবো। দেখো ধনাত্মক বিচ্যুতি মানে কি, ধনাত্মক মানে কি পজিটিভ, অর্থাৎ কি যে ওই যে দ্রবণটার যে বাষ্পচাপের মানটা সেটা আমরা রাউল্টের সূত্র থেকে যা পাওয়ার কথা তার থেকে যদি বেশি হয়ে যায়, অর্থাৎ কি যে আমাদের ধরো আমি একটা এ দ্রবণের সঙ্গে এ একটা দ্রবণ ছিল, তার সঙ্গে বি একটা দ্রবণ আমরা মেশালাম, মিশিয়ে আমরা একটা নতুন দ্রবণ এ আর বি দ্রবণটা তৈরি করলাম। ঠিক আছে, এ আর বি দ্রবণ তৈরি করলাম। এবার কি হতে পারে যে কন্ডিশনটা দেখো ধনাত্মক বিচ্যুতি কখন দেখাবে, যে এ আর বি যে প্রথমে এ কে যে আকর্ষণ বল করত আর বি কে যে আকর্ষণ করত, এবার নতুন যে দ্রবণটা তৈরি হলো তখন তার মধ্যে এ আর বির মধ্যে আকর্ষণ বল যদি কমে যায় তাহলে কি হবে, আগে এ যত পরিমাণ ভেপার স্টেটে যেতে পারতো বা বি যত পরিমাণে ভেপার স্টেটে যেত, এদের মধ্যে আকর্ষণ বল তো কমে গেছে, তাহলে তো বেশি বেশি করে ভেপার স্টেটে চলে যাবে। তাহলে বেশি বেশি করে যদি ভেপার স্টেটে যদি চলে যায় তাহলে আমরা কি করতাম, আগে আমরা কি করতাম যে পি এ সমান সমান পি নট এ এক্স এ প্লাস পি ম্যাচে গিয়ে আমরা বের করতাম যে পিবি যদি বের করতাম পিবি ইজ ইকুয়ালস টু বলতাম পি নট বি এক্স বি, এরকম করে বের করতাম না। তাহলে এটা যদি আদর্শ দ্রবণ হতো তাহলে এই সূত্রের সাহায্যে আমরা বের করে নিতে পারতাম। কিন্তু যদি এদের ক্ষেত্রে আমার এই দ্রবণ থেকে যে ভ্যালুটা পাওয়ার কথা সেটা যদি বেশি হয়ে যায়, মানে এই দ্রবণের বাষ্পচাপটা যা পাওয়ার কথা তার থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে সেই দ্রবণকে আমরা কি বলবো না ধনাত্মক বিচ্যুতি বিশিষ্ট দ্রবণ। তাহলে ধনাত্মক বিচ্যুতি বিশিষ্ট দ্রবণ কখন হবে, যখন ওরা কি করবে না রাউল্টের সূত্র থেকে বেশি মান দেখাবে, তখন সেটা ধনাত্মক বিচ্যুতি হবে। একই রকম ভাবে যদি ঋণাত্মক বিচ্যুতির কথা যদি আমরা ভাবি, তাহলে ঋণাত্মক বিচ্যুতির কথাটা কিরকম হবে, যে একই রকম ভাবে এ আর যদি বি দ্রবণকে যদি মিশিয়ে দেওয়া হয়, নতুন দ্রবণের মধ্যে যে এ আর বির মধ্যে যদি আকর্ষণ বলটা যদি কি হয়ে যায় না বেড়ে যায়, মানে এ কে যে পরিমাণ আকর্ষণ করতো বি আর বি কে যে আকর্ষণ করতো, এবার নতুন দ্রবণ যখন এ আর বি কে যখন মিশিয়ে দেওয়া হলো তখন তাদের মধ্যে আকর্ষণ বলটা যদি বেড়ে যায়, বেশি বেশি করে যদি আকর্ষণ করে, তো তাহলে সেক্ষেত্রে কি হবে যে এই গ্যাস মলিকুলগুলো আর বেশি করে ভেপার স্টেটে যেতে পারবে না। যদি ভেপার স্টেটে বাষ্পীয় অবস্থায় যদি না যায় তাহলে তো আমার মানে রাউল্টের সূত্র থেকে যে মানটা পাওয়ার কথা তার থেকে তো কম পাবো। কম পাবো মানে কি, সেক্ষেত্রে কিরকম হয়ে যাবে যে পি এ লেস দেন পি নট এ কাই এ, এরকম মান দেখাবে। তাহলে লেস দেন মানে কি ঋণাত্মক কমে গেল, তাই জন্য তখন আমরা বলবো কি ঋণাত্মক বিচ্যুতি বিশিষ্ট অনাদর্শ দ্রবণ। এবার এটাকে আমরা একটা উদাহরণ নিয়ে বুঝে নিই। এটা ধরে নাও ইথানল দ্রবণ ছিল, ইথানল দ্রবণ CH3CH2OH ইথানল দ্রবণ ছিল, আর আমরা কি করলাম এর মধ্যে আমরা করেছি কি এন হেক্সেন মিশিয়ে দিয়েছি, এন হেক্সেন তো একটা কি তোমার হচ্ছে অধ্রুবীয় মলিকুল। কিভাবে দেখো, তাহলে এবার যখন ইথানল যৌগটা আছে সেই ইথানল যৌগটা যখন নরমালি একা একা আছে, মানে নরমালি একা ইথানল আছে, তখন তাদের মধ্যে কি থাকে এই CH3 বন্ড CH2 বন্ড OH, ঠিক আছে OH। এবার এর সঙ্গে কি হয় অন্য একটা মলিকুলের কি থাকে না হাইড্রোজেন বন্ধন করে থাকে, ঠিক আছে হাইড্রোজেন বন্ধন করে থাকে। এবার এটা তো তাহলে একা তাদের মধ্যে কি আছে না H বন্ধন করে আছে, H বন্ড আছে, তার মানে কি তাদের মধ্যে আকর্ষণ বলটা খুব বেশি। এবার যখন তুমি এর মধ্যে এন হেক্সেন কে মিশিয়ে দেবে,
তখন এন হেক্সেনকে যদি দিয়ে দাও তাহলে এন হেক্সেন এসে কি করবে, একে ঘিরে ধরবে, আবার একেও ঘিরে ধরবে, তারপরে কি তাদের মাঝখানে যে হাইড্রোজেন বন্ধনটা আছে সেই হাইড্রোজেন বন্ধনটা ভেঙে যাবে। এবার হাইড্রোজেন বন্ধনটা যদি ভেঙে যায় তো তাহলে কি হবে, এদের মধ্যে তো আকর্ষণ বলটা কমে গেল। তাহলে আগে এ এর মধ্যে মানে ইথানল ইথানলের মধ্যে যে আকর্ষণ বল কাজ করতো, তো তারপরে মিশ্রণের মধ্যে তো আর এদের মধ্যে আকর্ষণ মানে ইথানল ইথানলকে তো আর সেই হাইড্রোজেন বন্ধন দ্বারা আকর্ষণ বল করতে পারছে না, মানে নতুন যে আকর্ষণ বলটা তৈরি হলো সেটা তো কম কম আকর্ষণ হবে, হাইড্রোজেন বন্ধন থেকে তো কম। তো তখন কি হবে, এ বেশি বেশি করে এবং বি বেশি বেশি করে ভ্যাপার স্টেটে চলে যাবে, তখন তারা কি করবে না ধনাত্মক বিচ্যুতি দেখাবে। তাহলে ইথানল এবং এন হেক্সেনের দ্রবণ একটা ধনাত্মক বিচ্যুতির উদাহরণ। আচ্ছা, এদের ক্ষেত্রে গ্রাফটা দেখতে কিরকম হয় বলতো, যে আমরা যে হচ্ছে কি ওই যে রাউল্টের সূত্রের ক্ষেত্রে যে উদ্বায়ী দ্রাবের দ্রবণের যে গ্রাফটা তৈরি করেছিলাম, তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কিরকম হবে দেখো। নর্মালি আমরা সেই ক্ষেত্রে দ্রবণ গ্রাফটা কিরকম এঁকেছিলাম, গ্রাফটা এরকম ছিল যে এই ছিল এটা, এবং এখান থেকে এরকম ছিল। এটা কি ছিল না, আমাদের একদম যদি রাউল্টের সূত্র থেকে যদি একদম আদর্শ দ্রবণ হতো তার ক্ষেত্রে গ্রাফটা এরকম হতো, কিন্তু এক্ষেত্রে তো ধনাত্মক বেশি করে মান দেখাচ্ছে, তার ক্ষেত্রে যে মানগুলো আছে গ্রাফটা দেখতে কিরকম হয়ে যাবে, এই গ্রাফটা দেখতে কিরকম হয়ে যাবে, ধরে নাও এরকম করে একটু উঁচুর দিকে চলে যাবে। আর এই গ্রাফটা কি হবে, যেহেতু ধনাত্মক মানে কি এটা উঁচুর দিকে চলে যাবে, আর এই গ্রাফটা দেখতে কিরকম হবে, এরকম উঁচু হবে। কেন উঁচু হচ্ছে, কারণ এটা তো বেশি মান দেখাচ্ছে, যার থেকে যতটা বেশি পাওয়ার কথা তার থেকে বেশি মান দেখাচ্ছে, তাই জন্য গ্রাফটাকে আমরা কি করলাম এইভাবে উঁচুর দিকে করে দিলাম। এখন যদি ঋণাত্মক বিচ্যুতি যদি গ্রাফটা অঙ্কন করতে হতো বলো, তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। এখন ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে আমরা নর্মালি কি পাওয়ার কথা ছিল, যে এরকম গ্রাফটা তৈরি হওয়ার কথা যদি আদর্শ দ্রবণ হতো তাহলে গ্রাফটা এরকম হতো, গ্রাফটা এরকম হতো, ঠিক আছে। তাহলে এবারে যেহেতু ঋণাত্মক বিচ্যুতি মানে কি কমে যাবে, তাহলে গ্রাফটা নিচের দিকে করে দেবো, মানে গ্রাফটা নিচের দিকে মান চলে আসবে, তাহলে এই গ্রাফটা থেকে এরকম নিচের দিকে লিখে দেবো। তাহলে কি হলো, ঋণাত্মক যখন হবে তখন গ্রাফটা দেখতে এরকম হবে। বুঝে গেছি আমরা যে তাহলে ধনাত্মক বিচ্যুতি এবং ঋণাত্মক বিচ্যুতি গ্রাফটা কিরকম হয়। তাহলে একরকম ভাবে এদের উদাহরণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, উদাহরণগুলো আমরা এখন দেখে নেব। দেখো সাধারণত কি না, ধ্রুবীয় মলিকুলগুলোর মধ্যে যদি অধ্রুবীয় মলিকুল মিশিয়ে দেওয়া হয় তাহলে এই ধরনের তোমার ধনাত্মক বিচ্যুতি গুলো দেখা যায়। যেমন আমরা প্রথম উদাহরণে তো আমরা নিয়ে নিতে পারি কি ইথানল প্লাস এন হেক্সেন। আচ্ছা, দ্বিতীয় উদাহরণ নিয়ে নিতে পারি কি অ্যাসিটোন CH3COCH3 অ্যাসিটোন, এর মধ্যে তুমি মিশিয়ে দিলে ধরে নাও CH2 একটা অধ্রুবীয় মলিকুল আর অ্যাসিটোন একটা ধ্রুবীয় মলিকুল, তাহলে এর মধ্যে ইন্টারঅ্যাকশন বেশি ছিল কিন্তু এর মধ্যে ইন্টারঅ্যাকশন কম ছিল, এ আসার পরে এর ইন্টারঅ্যাকশনটা কমে যাবে, ঠিক আছে। এবং দেখো পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চিন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, যে তোমার এই ধনাত্মক বিচ্যুতি ধরে নাও বলা হলো যে ইথানলের মধ্যে এনহেক্সেন দেওয়ার ফলে ধনাত্মক বিচ্যুতি কেন দেখাই এক্সপ্লেন করো, এই ধরনের কোশ্চিন দেয়। এখন এখান থেকে একটা ঋণাত্মক বিচ্যুতি একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন আছে এখান থেকে, যে তোমাকে বলবে যে অ্যাসিটোনের মধ্যে ক্লোরোফর্ম দিয়ে দিলে সেটা ঋণাত্মক বিচ্যুতি দেখায়, তার কারণটা কি এক্সপ্লেন করো। দেখো এটা আমি প্রথমে এক্সপ্লেন করি তারপরে এর উদাহরণগুলো বলছি। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চিন এটা পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। দেখো যখন অ্যাসিটোন ছিল CH3C+O বন্ড CH3, এটা অ্যাসিটোনের স্ট্রাকচার দেখতে পাচ্ছ CH3COCH3। আচ্ছা, আর একটা ক্লোরোফর্মের স্ট্রাকচার দেখতে কিরকম হয়, H বন্ড C, ক্লোরোফর্মের সংকেত কি CHCl3, মানে তিনটা ক্লোরিন যদি থাকে তাহলে সে ক্লোরোফর্ম বলে, তিনটা ক্লোরিন আছে। এবার কথাটা হচ্ছে কি, যে দেখো যখন অ্যাসিটোন একা একা ছিল, মানে একাই যখন অ্যাসিটোন ছিল তখন এর একটা ধ্রুবীয় হওয়ার জন্য তার মধ্যে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন কাজ করছিল। একইভাবে ক্লোরোফর্ম সেও একটা ধ্রুবীয় মলিকুল, তার মধ্যে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল করছিল যখন ওরা ইন্ডিভিজুয়ালি ছিল। কিন্তু যখন অ্যাসিটোনের মধ্যে ক্লোরোফর্মকে মিশিয়ে দেওয়া হবে তখন মিশিয়ে দিলে দেখো তাদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন হচ্ছে, যেটা কি হচ্ছে তাদের ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন থেকে স্ট্রং একটা বন্ধন তৈরি হয়ে গেল, এক্সট্রা একটা বন্ধন তৈরি হচ্ছে। তাহলে বন্ধন তৈরি হওয়ার জন্য অ্যাসিটোন ক্লোরোফর্মকে স্ট্রং করে আকর্ষণ করে রাখবে, যদি আকর্ষণ করে রাখে তাহলে কি হবে, অ্যাসিটোন কি আর কি ভ্যাপার স্টেটে যেতে পারবে, তাহলে তো বেশি বেশি করে যাবে না, যদি না যায় তাহলে তখন কি হবে, ঋণাত্মক বিচ্যুতি দেখাবে। তাহলে এটার মেন কারণ কি, যেহেতু অ্যাসিটোন এবং ক্লোরোফর্মের মধ্যে কি হয়ে যায় না H বন্ড তৈরি হয়, হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, তার মানে কি ইন্টারঅ্যাকশন বেড়ে যায়, তাই জন্য তারা কি করবে না ঋণাত্মক বিচ্যুতি দেখাবে, ঠিক। আচ্ছা, এই উদাহরণগুলো চট করে নিয়ে নি। দেখো কি, যে তারপরে হচ্ছে 3 নম্বর উদাহরণটা কি নেবো না, CCl4 আর হচ্ছে বেনজিন, অর্থাৎ CCl4 এর মধ্যে যদি বেনজিন মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ধনাত্মক বিচ্যুতি দেখাবে।
একইভাবে যদি অ্যাসিটোনের মধ্যে যদি বেনজিন মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ধনাত্মক বিচ্যুতি দেখাবে। একইভাবে ইথানলের মধ্যে জল, এটা একটা ইম্পর্টেন্ট উদাহরণ, যেটা হচ্ছে কি জল এবং ইথানলের মিশ্রণ, সেটা কিন্তু হচ্ছে কি অনাদর্শ দ্রবণ তৈরি করে। সেটা কি ধরনের? না ধনাত্মক বিচ্যুতি যুক্ত অনাদর্শ দ্রবণ তৈরি করে। একইভাবে ইথানল এবং ক্লোরোফর্ম এও কি করে? না হচ্ছে গিয়ে ধনাত্মক বিচ্যুতি যুক্ত আদর্শ দ্রবণ তৈরি করে। এখন ঋণাত্মক বিচ্যুতি কয়েকটা উদাহরণ নিয়ে নিই। CaCl3 আর অ্যাসিটোন। একইরকম ভাবে ক্লোরোফর্মের মধ্যে এই ক্লোরোফর্মের মধ্যে যদি তুমি হচ্ছে কি ডাইইথাইল ইথার মানে CH3O মানে ডাইইথাইল ইথার কেউ যদি তুমি দিয়ে দাও তো তাহলেও কিন্তু তোমার কি করবে না এরা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে। আর কি উদাহরণ নিতে পারবো? যেমন HCl আর জল। দেখো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে HCl এর মধ্যে জল দিলে কেন ওরা ঋণাত্মক বিচ্যুতি দেখায়। কারণ HCl এর মধ্যে জল দিলে কি হয়, এই HCl টা ওর মধ্যে আয়নের পরিণত হয়ে যায়। আয়নের পরিণত হয়ে গেলে কি হবে, ওর মধ্যে আকর্ষণ বল আরো বেশি হয়ে যাবে। তো তাই জন্য তারা কি করবে না ঋণাত্মক বিচ্যুতি দেখাবে। একই রকম ভাবে তোমার হচ্ছে গিয়ে নাইট্রিক অ্যাসিড HNO3 আর হচ্ছে গিয়ে জল, ইথাইলামিন C2H5NH2 আর হচ্ছে গিয়ে তোমার অ্যাসিটোন, এটা হচ্ছে কি তোমার কি করবে না ঋণাত্মক বিচ্যুতি দেখাবে। আর একটা ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে কি পিরিডিন। পিরিডিনের সংকেত কি হলো? পিরিডিন হচ্ছে গিয়ে C5H5N পিরিডিন, যেটা সংকেত কি হয়? পিরিডিনের সংকেত এই নাইট্রোজেন এর তিনটা পরপর ডাবল বন্ড থাকবে। তাহলে তোমার 5টা কার্বন আছে আর 5টা হাইড্রোজেন আছে, একটা N, এবং এর মধ্যে যদি অ্যাসিডিক অ্যাসিড মিশিয়ে দাও এটাও কিন্তু একটা ঋণাত্মক বিচ্যুতিযুক্ত তোমার কি করে না হচ্ছে গিয়ে অনাদর্শ দ্রবণ তৈরি করে। তবে উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে কিন্তু এর আগের বার নিট পরীক্ষা একটা কোশ্চেন দিয়েছিল এই উদাহরণগুলো থেকেই, তাই উদাহরণগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। চলো এবার আমরা দেখে নেব অ্যাজিওট্রপিক বা স্থির ফুটনাঙ্কের মিশ্রণ বা দ্রবণ কাকে বলে। দেখো অ্যাজিওট্রপিক মিশ্রণ আমরা কাকে বলবো? যে এমন একটা মিশ্রণ যেখানে দুটি ভিন্ন ভিন্ন স্ফুটনাঙ্কের দুটি তরল দ্রাবককে যারা একে অপরের সঙ্গে মিশে যায় এরকম একটা দ্রব্য মানে এরকম দুটি তরলকে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে ওই দুটি তরলের ক্ষেত্রে দেখা যাবে কি যে একটা নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট চাপে ওই তরলটাকে যদি পাতিত করা হয় মানে ফোটানো হয়, ফোটানোর সময় ওর তরল অবস্থায় যে সংযুক্তি পাতিত অবস্থাতেও সংযুক্তি যদি একই হয় তাহলে এই সমস্ত মিশ্রণগুলোকে আমরা বলবো কি অ্যাজিওট্রপিক মিশ্রণ। ব্যাপারটা ঠিক ক্লিয়ার হলো না, তাই তো? একটু বলি। দেখো কিরকম, যে আমি একটা মিশ্রণ, সাপোজ আমার কাছে এ একটা মিশ্রণ ছিল, ঠিক আছে, এর স্ফুটনাঙ্ক আমি ধরলাম সাপোজ 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আচ্ছা এরকম আরেকটা তরল ছিল যেটা হচ্ছে বি তরল, যার স্ফুটনাঙ্ক আমি ধরে নিলাম হচ্ছে গিয়ে 200 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এরকম একটা তরল আছে। এবার এদেরকে আমি কি করলাম না মিশিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করলাম, ঠিক আছে। এ আর বি কে মিশিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করলাম। এবার এই দ্রবণটার ক্ষেত্রে আমি এভাবে মিশিয়েছি, মানে কিভাবে মেশালাম, যে সাপোজ আমি এ এখানে নিয়েছি হচ্ছে গিয়ে 5টা এ নিয়েছি, আমি আমি ধরে নাও এটা আমি নিয়েছি 100টা, এটা আমি ধরে নাও 200টা আমি নিয়েছি। অর্থাৎ কি এখানে আমার কি আছে 100টা এ আছে এবং 200টা বি আছে। যখন আমি মেশানোর সময় আমি এভাবে মিশিয়েছি আর কি। তো তাহলে এই তরল অবস্থায় মানে দ্রবণের মধ্যে এ এবং বি রেশিওটা কি আছে, এ আর বি যদি আমি রেশিওটা বের করি দেখা যাবে কি যে এখানে আমার কত হচ্ছে গিয়ে 100:200 এরকম ধরনের আছে। এবার এটাকে আমি কি করলাম না ফোটানো হলো, মানে কি পাতন করা হলো। পাতন করে আবার এ আর বি দুটোই উড়ে আসবে এখানে। এবার দেখা গেল কি এখানে তোমার আসছে হচ্ছে গিয়ে বি আসছে তোমার 10টা, এ আসছে 10টা, বি আসছে 20টা, এরকম ধরনের ইয়ে হয়েছে। তাহলে এই অবস্থায় এদের অনুপাতটা কি হবে, A:B = 10:20। অর্থাৎ কি এদের তরল অবস্থায় যদি অনুপাত যদি বের করি তাহলে 1:2 এবং বাষ্পীয় অবস্থায় দেখো রেশিওটা 1:2। যদি এই ধরনের কোন দ্রবণ তৈরি হয় যে যেখানে তার তরল অবস্থায় যে সংযুক্তি মানে যে অনুপাতটা সেটা পাতিত অবস্থায় যদি একই সংযুক্তিতে যদি ওরা পাতিত হতে পারে তাহলে ওই সমস্ত দ্রবণকে আমরা বলবো কি অ্যাজিওট্রপিক দ্রবণ বা অ্যাজিওট্রপিক মিশ্রণ। এবার অ্যাজিওট্রপিক দ্রবণগুলো কি আদর্শ দ্রবণ না অনাদর্শ দ্রবণ,
অ্যাজিওট্রপিক দ্রবণ কিন্তু অনাদর্শ দ্রবণ, ঠিক আছে, অনাদর্শ দ্রবণ। এবং এখান থেকে যদি বলা হয় যে তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো, কি অনুপাতে বা একই সংযুক্তিতে পাতিত হওয়া, ব্যাপারটা কিরকম, যে ব্যাপারটা এরকম যে তোমার এখানে স্ফুটনাঙ্ক আছে, ধরে নাও এর স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি, বি স্ফুটনাঙ্ক 200 ডিগ্রি, তাহলে এটাকে কি মানে কত ডিগ্রি সেলসিয়াসে ফোটা উচিত? যে এটা হয়তো যখন যখন 100তে নিয়ে যাবো তখন এ ফুটতে শুরু করবে, যখন আমি 200তে নিয়ে যাবো তখন বি ফুটতে শুরু করবে, আলাদা আলাদা করে দুটো ফুটবে। কিন্তু দেখা যায় কি এই সমস্ত দ্রবণের ক্ষেত্রে ওই দুটোই ধরে নাও একটা নির্দিষ্ট টেম্পারেচারে ফুটতে শুরু করে, ঠিক আছে। মানে এমন একটা উষ্ণতায় নিয়ে যাবো তখন এও উড়ে চলে যাবে, বিও উড়ে চলে যাবে। তাহলে একই উষ্ণতায় যদি ফোটা শুরু করে তাহলে এ যতগুলো যাবে বিও ততগুলো যাবে। তাহলে এই সমস্ত মিশ্রণগুলোকে, যেখানে তোমার হচ্ছে গিয়ে ওই মিশ্রণটা একটা দ্রাবকের মতো বিহেভিয়ার করবে, সেই সমস্ত মিশ্রণকে আমরা বলবো কি অ্যাজিওট্রপিক মিশ্রণ বা স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ। দেখো এখান থেকে 2019 সালে একটা কোশ্চেন দিয়েছিল, 2019 সালে তোমাদের বোর্ডের পরীক্ষা একটা কোশ্চেন দিয়েছিল। সেটা কোশ্চেনটা ছিল এরকম যে অ্যাজিওট্রপিক মিশ্রণ কাকে বলে, অ্যাজিওট্রপিক মিশ্রণ কি অনাদর্শ দ্রবণ, এরকম একটা কোশ্চেন দিয়েছিল। আমরা পারবো এখন বলতে যে আদর্শ অ্যাজিওট্রপিক মিশ্রণ কাকে বলে সেটা বলতে পারবো, আর অ্যাজিওট্রপিক মিশ্রণ কি একটা অনাদর্শ দ্রবণ, ঠিক আছে। আচ্ছা, এবার এই অ্যাজিওট্রপিক মিশ্রণকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারবো, মানে এই মিশ্রণগুলো আবার দুই ধরনের হতে পারে। একটাকে আমরা বলবো সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ মিশ্রণ এবং একটাকে বলবো আমরা সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ মিশ্রণ। তাহলে কি বললাম, অ্যাজিওট্রপ মিশ্রণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ, একটা হচ্ছে কি সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ। দেখো সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ মানে বিষয়টা কিরকম, যে ধরো একটা উদাহরণ নিয়ে আমরা ব্যাপারটাকে বুঝি, যে ধরো এরকম একটা দ্রবণ আছে যেখানে ধরে নাও ইথানল C2H5OH এবং হচ্ছে গিয়ে জল, এই মিশ্রণটা আছে, ঠিক আছে। এবার এই ইথানল এবং জলকে যে কোনো অনুপাতে না, কিন্তু একটা নির্দিষ্ট অনুপাতে যদি মেশানো হয়, সাধারণত ইথানল এবং জলের 95.6% দ্রবণ যদি তৈরি করা হয়, মানে 95.6 ml তোমার ইথানল, আর তার সঙ্গে যদি বাকিটা তুমি যদি জল নিয়ে নাও, বাকিটা কত তোমার হচ্ছে কি 6 মানে হচ্ছে কি তোমার 4.4 তুমি যদি নিয়ে নাও, তো তাহলে তোমার এটা কি হয়ে যাবে না, ইথানল এবং জলের যে এই অনুপাতে যদি মেশানো হয়, তো তাহলে তখন কি দেখা যাবে যে ইথানল এবং জল, ঠিক আছে। তাহলে ইথানলের স্ফুটনাঙ্ক সাধারণত কত হয় না 78.1 ডিগ্রি সেলসিয়াসের মতো হয় আর কি, আর জলের স্ফুটনাঙ্ক কত হয় বলো 100 ডিগ্রি সেলসিয়াস হয়। এবার যখন এই মিশ্রণটাকে এইভাবে মেশানো হলো, তো মেশানোর সময় দেখা যায় কি, তো এদেরকে যদি মেশানো হয় তাহলে কি হবে, যে ইথানলটা তোমার হচ্ছে 78 ডিগ্রিতে ফুটে যাওয়া উচিত আর জলটা তোমার 100 ডিগ্রিতে ফোটা উচিত। কিন্তু যখন এই অনুপাতে মেশানো হচ্ছে তখন দেখা যাচ্ছে যে দ্রবণটা সেটা হচ্ছে তোমার 78.3 ডিগ্রি সেলসিয়াস, মানে কি মোটামুটি সর্বনিম্ন মানে নিম্ন উষ্ণতাতেই ফুটে যাচ্ছে। মানে তোমার দুটা যে তুমি মিশিয়েছো, দুটো যে তোমার দ্রবণকে মিশিয়েছো, তার মধ্যে যার স্ফুটনাঙ্ক কম সেই স্ফুটনাঙ্কই ফুটে যাচ্ছে। তাহলে ওই দ্রবণগুলোকে আমরা বলবো সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ। অর্থাৎ কি সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ কারা দেখাবে, তো যারা রাউলার্টের সূত্র থেকে কি করবে না ধনাত্মক বিচ্যুতি দেখাবে। অর্থাৎ কি যারা ধনাত্মক বিচ্যুতি দেখায়, তো তারা কি করবে না সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ তৈরি করবে। আর এই সমস্ত দ্রবণের ক্ষেত্রে কি হয় না, দ্রবণটার বাষ্পচাপ বেশি হয় এবং ওরা কি করে না কম উষ্ণতাতে ফুটতে শুরু করে দেয়। এটা কেন, এই কারণটা কি দেখো, তার কারণটা আমি একটু বলছি। যে আমরা ইথানলকে আমি এ বলছি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। যখন ইথানল এর সঙ্গে আমরা জলকে মিশিয়ে দিলাম, তো ইথানল যখন একাকার ছিল তখন তার মধ্যে কি ছিল না হাইড্রোজেন বন্ধন ছিল, ঠিক আছে, এইচ বন্ধন ছিল। যখনই তুমি এর মধ্যে জলকে ঢেলে দিলে তাহলে এর মধ্যে পুরো হাইড্রোজেন বন্ধনগুলো সব ভেঙে যাবে। যদি ভেঙে যায় তাহলে কি হবে, তারা কি করবে না তার যে রাউটের সূত্র থেকে যে মানে এটা বেশি বেশি করে ভ্যাপার স্টেজে চলে আসবে, বেশি বেশি করে ভ্যাপার স্টেজে চলে আসবে না, তাদের মধ্যে আকর্ষণ বলতে কমে গেছে। অর্থাৎ কি তারা কি করবে না তারা রাউটের সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি দেখাবে। তো ধনাত্মক বিচ্যুতি দেখানো মানে কি বেশি বেশি করে তোমার ভ্যাপার স্টেজে চলে আসবে। এবার এই স্ফুটনাঙ্কের ইথানলে যখন আমি হচ্ছে কি ইথানলের স্ফুটনাঙ্কে যাব, তখন যাওয়ার সময় ইথানলের এই যে এখানে যে তোমার মানে ভ্যাপার গুলো আছে, এবার নরমালি কি হয় একটা দ্রবণ তখনই ফুটতে শুরু করবে যখন তার ভ্যাপার প্রেসারটা বাইরের প্রেসারের সঙ্গে সমান হবে, মানে বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়, তখনই একটা তরল ফুটতে শুরু করে।
এবার মানে জলটা ফুটতে গেলে জলের যে ভেপার প্রেসারটা সেটা 100 ডিগ্রিতে গিয়ে তোমার কি হয় না বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়। কিন্তু এক্ষেত্রে যেহেতু ইথানলের ক্ষেত্রে তোমার যেহেতু এর বাষ্পায়নের হারটা খুব বেড়ে গেছে, তাই জন্য 78 ডিগ্রিতে এখানে ভেপার প্রেসারটা এত বেশি হয়ে যাবে যে সেটা মানে জলের ক্ষেত্রেও সেই ভেপার প্রেসারটা বাইরের প্রেসারের সঙ্গে সমান হয়ে যাবে। তো তখন কি হবে না এই উষ্ণতাতে মানে 78-এ গিয়ে যেহেতু প্রচুর ভেপার চলে আসছে, তখন জলটাও ফুটতে শুরু করে দেবে, অর্থাৎ কি দুজন একই উষ্ণতাতে ফুটতে শুরু করবে আর কি। তো তখন দেখা যাবে কি অর্থাৎ কি যেহেতু তাই জন্য সর্বনিম্ন স্ফুটনাঙ্কে এই দ্রবণটা ফুটে যাবে, ঠিক আছে। তো তাই জন্য এটাকে আমরা কি বলবো না সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ। একইভাবে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ আমরা কাকে বলবো না যখন হচ্ছে কি তোমার কি হবে যে এরা যখন তোমার হচ্ছে গিয়ে ঋণাত্মক বিচ্যুতি অর্থাৎ কি রাউলেটের সূত্র থেকে যখন ওরা ঋণাত্মক বিচ্যুতি দেখাবে, যেমন ধরে নাও অ্যাজ ফর এক্সাম্পল তোমার নাইট্রিক অ্যাসিড HNO3 আর হচ্ছে গিয়ে জল নির্দিষ্ট অনুপাতে যদি মেশানো হয়, অর্থাৎ কি যে ধরে নাও তুমি যদি নাইট্রিক অ্যাসিডকে 78% মানে 78% তুমি যদি নাইট্রিক অ্যাসিড এবং বাকি 32% যদি জল যদি দিয়ে দাও আর কি, তাহলে এক্ষেত্রে দেখা যাবে কি এই নির্দিষ্ট অনুপাতে নাইট্রিক অ্যাসিডের দ্রবণটা ধরো তোমার নাইট্রিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক কত হয় না 86 ডিগ্রি সেলসিয়াস এবং জলের স্ফুটনাঙ্ক কত হয় না 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। এবার তাহলে কি হয় যখন তুমি এক্ষেত্রে নাইট্রিক অ্যাসিডের মধ্যে জলকে মেশাবে এই অনুপাতে, তখন দেখা যায় কি না এই দ্রবণটা 120 ডিগ্রিতে ফুটতে শুরু করে, অর্থাৎ কি এই দ্রবণটা সর্বোচ্চ স্ফুটনাঙ্কে ফুটছে। কেন ফুটছে এরকম? কেননা ওই তার কারণটা কি যে তুমি যখন এই নাইট্রিক অ্যাসিডের মধ্যে জলকে মিশিয়ে দেবে তখন নাইট্রিক অ্যাসিডটা আয়নে ভেঙে যাবে। আয়নে ভেঙে যাওয়া মানে কি ওর যে বাষ্পায়নটা মানে যে পরিমাণ ও বাষ্প যেতে পারতো ভেপার স্টেটে যেতে যাচ্ছিল, এখন কি হবে আয়নে ভেঙে যাওয়ার জন্য ওর বাষ্পায়নের হারটা একদমই কমে যাবে। অর্থাৎ কি বাষ্পায়নের হারটা কমে যাওয়া মানে কি তাহলে এই দ্রবণটাকে ফোটাতে গেলে কি হলো যে প্রথমে যে ছিল নাইট্রিক অ্যাসিড একাই ও একটা থাকলে কি হতো না বেশি বেশি করে ভেপার স্টেটে যেত, কিন্তু যখনই জল মিশে দেওয়া হলো তখন আর এই ভেপার স্টেটে যাচ্ছে না। অর্থাৎ কি ভেপার স্টেটে যদি না যায় তাহলে কি হবে বাষ্পায়ন তো হচ্ছেই না, আমাকে তাহলে আরো বেশি বেশি করে হিট দিতে হবে, তার মানে জোর জবরদস্তিকে ফোটাতে হবে, বেশি বেশি করে ভেপার স্টেটে নিয়ে যেতে কি করতে হবে এখন কি আর হচ্ছে গিয়ে এই 86 এ গিয়ে আর ফুটবে, কারণ 6 ডিগ্রি সেলসিয়াসে তো ওর হচ্ছে গিয়ে এই মলিকুলগুলো তো ভেপার স্টেটে যাচ্ছেই না। যদি ভেপার স্টেটে না যায় তাহলে কি হবে ও বাইরের প্রেসারের সঙ্গে সমান হবে না, তখন কি করতে হবে আরো বেশি করে উষ্ণতা দিতে হবে। তখন দেখা যাবে কি 120 ডিগ্রিতে গিয়ে এখানে প্রেসার ভেপার প্রেসারটা কি হবে বাইরের প্রেসারের সঙ্গে সমান হবে, তারপরে গিয়ে ফুটতে শুরু করবে। অর্থাৎ কি যে সমস্ত দ্রবণ তোমার হচ্ছে কি রাউলেটের সূত্র থেকে ঋণাত্মক বিচ্যুতি দেখাবে তারা কি করবে না সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ মিশ্রণ তৈরি করবে। উদাহরণ যদি বলা হয় তাহলে উদাহরণ কি হবে, সর্বনিম্ন স্ফুটনাঙ্কের উদাহরণ তো তোমার এরকমই যে ধরে নাও যারা হচ্ছে গিয়ে রাউলেটের সূত্র থেকে কি করছিল না ধনাত্মক বিচ্যুতি দেখাচ্ছিল সেই সমস্ত দ্রবণগুলো, যেমন ধরে নাও তোমার ওই হচ্ছে গিয়ে অ্যাসিটোনের মধ্যে তোমার কার্বন ডাই সালফাইড, ক্লোরোফর্মের মধ্যে ইথানল, এগুলো কি করবে না সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ তৈরি করবে। আর ধরে নাও অ্যাসিড দ্রবণের মধ্যে তুমি যদি জল দিয়ে দাও, মানে ধরে নাও HCl এর মধ্যে জল বা HI এর মধ্যে জল, তারা কি করবে না সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ দ্রবণ তৈরি করবে। বললাম তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই কমপ্লিট করলাম। তাহলে আজকের ক্লাসে আমরা কি কমপ্লিট করলাম সেটা একটু রিভাইজ করে নাও। কি কমপ্লিট করলাম আজকের ক্লাসে? একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা কি আদর্শ এবং অনাদর্শ দ্রবণ কাকে বলে। দেখো এর পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং আদর্শ দ্রবণ অনাদর্শ দ্রবণের যে উদাহরণগুলো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সেগুলো আমরা পড়লাম। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন পড়লাম কি এখান থেকে, সেটা হচ্ছে অ্যাজিওট্রপ মিশ্রণ কাকে বলে, এবং হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ এবং সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ কাকে বলে, সেগুলো কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম। আমাদের নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি শুরু করব। শেষ করার আগে তোমাদেরকে বলবো তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে রাখো, এবং কোনো টপিকে যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা আমার হচ্ছে কি হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন করতে চাও তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে এখনই কন্ট্যাক্ট করো।